তাহলে গত ক্লাসে টু ভেরিয়েবল কনটেক্সটে দুটো মাত্র চলক থাকলে দেখেছি যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম গুলোকে আমরা গ্রাফিক্যালি সলভ করি। দুটো চলক থাকলে সেটা মোটামুটি ইজি হয় সলভ করা। এবং যদি চলকের সংখ্যা যদি দুইয়ের বেশি হয় সেক্ষেত্রে আর গ্রাফিক্যালি সলভ করা যায় না। তখন আমরা অল্টারনেটিভ যে সিমপ্লেক্স মেথড আছে সেই সিমপ্লেক্স মেথডের মাধ্যমে সলভ করার চেষ্টা করি। এই সিমপ্লেক্স মেথডের একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য বা এটা একটা প্রিলিমিনারি ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমরা এই টু ভেরিয়েবল প্রবলেম যেটা আছে এটা আমরা সলভ করেছি। দুটো প্রবলেম সলভ করেছি, একটা ছিল আমাদের মিনিমাইজেশন প্রবলেম, একটা মিনিমাম ডায়েট রিকোয়ারমেন্ট, ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন যে রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল করার জন্য কি কোন আইটেম বা কোন দ্রব্য, দুটো দ্রব্য বাজারে অ্যাভেলেবেল, কোন দ্রব্য কতটুকু কিনলে কস্ট মিনিমাইজ হবে এবং তার যে রিকোয়ারমেন্ট গুলো আছে ভিটামিন মিনারেল এবং প্রোটিন যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল, এটা আমরা মিনিমাইজেশন প্রবলেমের মাধ্যমে দেখিয়েছিলাম। একটা প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল ম্যাক্সিমাইজেশন প্রবলেম। ম্যাক্সিমাইজেশন প্রবলেম ছিল যে আমরা প্রফিটকে ম্যাক্সিমাইজ করি। বারবার একটা প্রবলেম ছিল প্রফিটকে ম্যাক্সিমাইজ করে যে দুটো দ্রব্য উৎপাদন করে এক্স ওয়ান এবং এক্স টু, তার যে রিসোর্স কনস্ট্যান্ট আছে রিসোর্স গুলো দিয়ে সেই দ্রব্যগুলো তৈরি করে। সেই রিসোর্সের কিছু কনস্ট্যান্ট ছিল, তিনটা কনস্ট্যান্ট আমরা সেগুলো করেছিলাম। একটা ছিল কাটিং কনস্ট্যান্ট, কাটিং মেশিনকে ব্যবহার করতে হয় দ্রব্য উৎপাদনের জন্য। আর একটা ছিল যে মিক্সিং মেশিন, যে মিক্সিং কনস্ট্যান্ট যেটাকে বলেছিলাম, তো মিক্স করার জন্য কিছু আওয়ার অ্যাভেলেবেল আছে, মিক্সিং আওয়ার, মিক্সিং কনস্ট্যান্ট বলেছি আমরা। একটা ছিল প্যাকেজিং কনস্ট্যান্ট, দ্রব্যগুলোকে প্যাকেজিং করার জন্য প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ টাইম বা আওয়ার অ্যাভেলেবেল আছে, available আছে। এই কনটেক্সটে আমরা প্রফিট ম্যাক্সিমাইজ করছি, কতটুকু উৎপাদন করবে তার যে তিনটা রিসোর্স রিকোয়ারমেন্ট আছে, কাটিং রিসোর্স রিকোয়ারমেন্ট, মিক্সিং রিকোয়ারমেন্ট এবং প্যাকেজিং রিসোর্স রিকোয়ারমেন্ট, তিনটা কনস্ট্যান্টের আলোকে প্রফিট ম্যাক্সিমাইজ করছি। আমরা এই প্রোডাকশন প্রবলেমটাকে বা প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেমটাকে আমরা সিমপ্লেক্স উপায়ে সলভ করে দেখাবো আমরা। এটা করার জন্য আমরা সিমপ্লেক্স মেথডটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য এই প্রবলেমটাকে আমরা গ্রাফিক্যালি দেখাবো। সেখান থেকে আমরা সিমপ্লেক্স মেথড প্রবলেমটাকে ডেভেলপ করবো। এই সিমপ্লেক্স আমরা যখন গ্রাফিক্যাল সলিউশন দেখাচ্ছিলাম তখন আমরা প্রথমে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে একটা ফিজিবল রিজিয়ন আমরা ড্র করছি। কনস্ট্যান্ট গুলোকে প্লট করে তার মাধ্যমে একটা ফিজিবল রিজিয়ন পাই আমরা, ফিজিবল রিজিয়ন পাই আমরা। সেই ফিজিবল রিজিয়নের কর্নার থাকে, যে কর্নারের মধ্যে সলিউশনটা পাওয়া যায়। কর্নার পয়েন্টে বা এক্সট্রিম পয়েন্ট যেগুলো বলা হয়, কর্নার পয়েন্ট যেগুলোকে বলা হয়, সেই কর্নার পয়েন্টে আমরা সলিউশন গুলো পাই। আমাদের মূল উদ্দেশ্য হলো বা সলিউশনের ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি, প্রথমে কর্নার পয়েন্ট গুলোকে আইডেন্টিফাই করি। একটা ফিজিবল রিজনে কি কি কর্নার পয়েন্ট আছে, ওই কর্নার পয়েন্ট গুলোতে যে অবজেক্টিভ ফাংশন যেটা আছে যেটাকে আমরা ম্যাক্সিমাইজ করি কিংবা মিনিমাইজ করি, সেই অবজেক্টিভ ফাংশনের ভ্যালু গুলোকে আমরা ডিটারমাইন করি প্রত্যেকটা কর্নার পয়েন্ট। যে কর্নার পয়েন্টে ম্যাক্সিমাইজ হয় ভ্যালুটা অবজেক্টিভ ফাংশনের, সেটা ম্যাক্সিমাইজের প্রবলেমের সলিউশন। আর ফিজিবল রিজনের যে পয়েন্টে, যে এক্সট্রিম পয়েন্টে বা কর্নার পয়েন্টে অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা মিনিমাইজড হয় সেটাই মিনিমাইজেশন প্রবলেমের সলিউশন। আমরা এই যে ম্যাক্সিমাইজেশন প্রবলেম আবার লিখে এর মাধ্যমে দিয়ে সিনট্যাক্স ডেভেলপ করা যায়, সেটা দেখাবো। আমাদের প্রবলেম ছিল ম্যাক্সিমাইজ পকেট বাই ডিফল্ট, যেটা দুটো ধরে উৎপাদন করে। পরটি হচ্ছে সোয়ানের দাম, সোয়ান উৎপাদন করে কি প্রফিট পায়, এক একক সোয়ান থেকে সে 40 ইউনিট প্রফিট পায় এবং 30 ইউনিট প্রফিট পায় সে এক্স টু এক উৎপাদন, যেটা প্রফিট ফাংশন। একদম এক্স উৎপাদন করে সে 40 ইউনিট প্রফিট পায়। আর $20 প্রফিট পায় ফর এক্সাম্পল। আর এক্স টু উৎপাদন করে এক ইউনিট সে $30 পায়। তার যে কনস্ট্যান্ট গুলো আছে সেখানে সাবজেক্ট দিয়ে লিখে আমরা কনস্ট্যান্ট গুলো, তিনটা কনস্ট্যান্টের কথা বলেছিলাম। এক্স ওয়ান কোনগুলো, তার কাটিং রিকোয়ারমেন্ট আছে, এক্স ওয়ান যে পরিমাণ উৎপাদন করা হবে সেটা কাটিং মেশিন ব্যবহার করবে 16 ঘন্টা, কাটিং টাইম অ্যাভেলেবল সবচেয়ে বেশি বলছি আমরা কাটিং রিকোয়ারমেন্ট বা কাটিং রিসোর্সেস। আর 2 নম্বর কনস্ট্যান্ট সেটা হলো যে এক্সট্রা উৎপাদন করে। প্রথম কনস্ট্যান্টটা আমাদের হলো এক্সট্রা, অর্থাৎ প্রথম দ্রব্যটা উৎপাদনের ক্ষেত্রে কাটিং রিসোর্স ব্যবহার করা হয়, কিন্তু দ্বিতীয় দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কাটিং রিসোর্সের প্রয়োজন হয়। প্রথম কনস্ট্যান্টটা এক্স টু কে লিখি ঠিক একইভাবে
দ্বিতীয় দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে আমাদের মিক্সিং রিসোর্সের প্রয়োজন পড়ে। 8 ঘন্টা মিক্সিং আওয়ার অ্যাভেলেবেল আছে পার ডে। 8 ঘন্টা বেশি ব্যবহার করা যাবে না, কারণ extra ব্যবহার করলে উৎপাদন কত হবে, যাতে করে 8 ঘন্টা বেশি কিছু ব্যবহার করা না যায়, 8 ঘন্টা বেশি অ্যাভেলেবেল না থাকে। আর আরেকটা যেটা হচ্ছে সেটা দুটো দ্রব্য সেই রিসোর্সটা ব্যবহার করে, কিন্তু বলছিল প্যাকেজিং হচ্ছে 1 প্লাস 2 less than equal to 24 hours packaging constant বা packaging hour available per day packaging। একটা জিনিস অপটিমাইজেশন হলো যে যেটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম সেটা কনস্ট্যান্ট গুলো সমান less than equal to হবে, আর মিডিয়েশন প্রবলেমের ক্ষেত্রে কনস্ট্যান্ট গুলো greater than equal to হবে। তো এটা আমাদের যে মেইন প্রবলেমটা, বেসিক প্রবলেমটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম। এই প্লাগটা কনস্ট্যান্ট যুক্ত করে যেটাকে বলে নন নেগেটিভ কনস্ট্যান্ট, যে দুটো দ্রব্য আছে সন x2 গুলো নেগেটিভ পাবে না, গুলো ছিল পরিমাণে প্রডিউস করার পর পজিটিভ পরিমাণে প্রডিউস করা, তুই বলো নন নেগেটিভ কনস্ট্যান্ট। এই যে ম্যাক্সিমাইজেশন প্রবলেমটা, এই প্রবলেমটাকে আমরা সিমপ্লেক্স মেথডের মাধ্যমে সলভ করব। সিমপ্লেক্স মেথডের মাধ্যমে সলভ করার জন্য এই প্রবলেমটাকে আমরা ট্রান্সফর্ম ট্রান্সফর্ম করার জন্য আমাদের ট্রান্সফর্মেশন করা হচ্ছে মূলত এই ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট গুলোকে ইকুয়ালিটি কনস্ট্যান্টে কনভার্ট করা। আমরা বলছি যে x1 less than 16, x1 এর মানটা শুরু হচ্ছে কম কিংবা সমান। যদি কম হয় x1 এর মানটা শুরু হচ্ছে মানে প্রত্যেকটা 7 এর সাথে যদি আমি আরো 9 যোগ করি 16 সমান হয়ে যাবে। কিংবা x1 এর মান যদি হয় 10 শুরুর চেয়ে কম, তাহলে আরো 6 যোগ করতে হবে 16 সমান করা। অর্থাৎ পিছনে পজিটিভ নাম্বার আমাকে যোগ করতে হবে x1 এর সাথে, যাতে করে এটা 16 সমান হয়। এটা অন্যান্য কনস্ট্যান্টের বেলাও প্রযোজ্য। x2 যদি 6 হয় আমাকে আরো 2 যোগ করতে হবে 8 সমান করা। x2 যদি 4 হয় তাহলে 4 যোগ করতে হবে 8 সমান হয়। তো পিছনে যোগ করতে হবে বাম দিকে। তো পজিটিভ নাম্বার যোগ করলে এই x1 এর সাথে সেই পজিটিভ নাম্বার যোগ করলে ডান দিকের সংখ্যা সমান। এজন্য আমরা এই ইনইকুয়ালিটি গুলোকে ইকুয়ালিটি কনস্ট্যান্টে কনভার্ট করার জন্য একটা পজিটিভ নাম্বার যোগ করলাম। আচ্ছা, তা আমরা x1 যোগ করলাম পজিটিভ নাম্বার, তাহলে এটা ইকুয়ালিটি হয়ে গেল। একইভাবে এখানে একটা আমি আবার পজিটিভ নাম্বার যোগ করব। ইন্টিগ্রেশনের জন্য x2 যোগ x2 যোগ করলে না x সমান x মানটা বিভিন্ন রকম হতে পারে। x2 যদি 8 হয় x2 0 হবে, x2 যদি 6 হয় x2 সমান হবে 2, x2 যদি হয় 2 এটা হবে 6, x2 মানটা ভ্যারি হবে। একইভাবে 3 নম্বর যে কনস্ট্যান্ট আছে সেটাও আমরা তার চলকৃত করব, এটা হচ্ছে s3 যোগ করলে সেটা 24 এর সমান। তাহলে যে তিনটা যে আমরা এখানে চলক যুক্ত করলাম, এখানে প্রথম ইকুয়েশনের সাথে s1, ইকুয়েশনের সাথে s2 এবং তৃতীয় ইকুয়েশনের সাথে s3, এগুলোকে বলে স্ল্যাক স্ল্যাক গুলো যে বাড়তি মান নেগেট করে। s1 যদি r কে ব্যবহার করি তার মানে হচ্ছে r এর কাটিং রিসোর্স ব্যবহার করা স্ল্যাক হয়ে গেছে। যেহেতু আমি তিনটা চলক যুক্ত করেছি, এই তিনটা চলক কি পজিটিভ, কারণ এখানে আমরা s1 s2 s3 এগুলো আমরা পজিটিভ ছিল, স্ল্যাক নেই নন নেগেটিভিটি কনস্ট্যান্ট s1 s2 s3 সব চলকের মানে নন নেগেটিভ। তাহলে এখন আমাদের দুটো চলক ছিল, দুটো চলক থেকে আমরা 5টা চলক পেয়ে গেলাম। আগে ছিল x1 এবং x2, আমরা প্রত্যেকটা কনস্ট্যান্টের সাথে একটা করে স্ল্যাক যুক্ত করেছি। তিনটা কনস্ট্যান্টের জন্য তিনটা স্ল্যাক যুক্ত করেছি, যে কারণে আমাদের এখন চলকের সংখ্যা হয়ে গেছে 5, চলকের সংখ্যা 5। আর ইকুয়েশন হচ্ছে তিনটা ইকুয়েশন, একটা তিনটা কনস্ট্যান্ট তিনটা ইকুয়েশন হয়ে গেল, আর তিনটা স্ল্যাক এর যুক্ত করার কারণে ভেরিয়েবলের সংখ্যা 2 থেকে 5 হয়ে গেল। এটা হলো আমাদের ইকুয়েশন সিস্টেম। তো এই ইকুয়েশন সিস্টেমকে সিস্টেম অফ ইকুয়েশন সিস্টেমকে আমরা ইচ্ছা করলে ম্যাট্রিক্সের মাধ্যমে সলভ করতে পারি। ইকুয়েশন পাঁচটা ইকুয়েশনকে 5টা ভেরিয়েবল দিয়ে সলভ করা। তো আমি যদি এই ইকুয়েশনটাকে যদি আমি ম্যাট্রিক্স ফর্মে লিখি, ইকুয়েশনটাকে ম্যাট্রিক্স ফর্ম
জায়গাটায় যদি দেখি এখানে আমার পাঁচটা চলক আছে তিনটা ইকুয়েশন আছে। তো আমার চলকগুলো এটা এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স দ্বারা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স x1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1 প্রথম ইকুয়েশন x2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 0 x9 মানে 0 x1 এর কোএফিসিয়েন্ট 1 ফার্স্ট এর কোএফিসিয়েন্ট x1 x2 x1 x3 এই প্রথম ইকুয়েশন x1 এর কোএফিসিয়েন্ট 1 x2 9 বলে 0 x1 এর তো 1 x2 9 মানে 0 কি বলবো তবে পাঁচটা চলকের জন্য পাঁচটা কোএফিসিয়েন্ট প্রথম ইকুয়েশনে এখানে পুট করব। একইভাবে উন্মুক্ত ইকুয়েশনে আমাদের কোএফিসিয়েন্ট গুলো প্রদত্ত এখানে x1 9 0 x2 কোএফিসিয়েন্ট 1 x1 এখানে 9 0 x2 কোএফিসিয়েন্ট 1 আর x3 এখানে 9 তিন নম্বর ইকুয়েশনে x1 কোএফিসিয়েন্ট 1 x2 কোএফিসিয়েন্ট 2 x1 9 এখানে 9 মানে 0 x2 9 মানে 0 আর x3 কোএফিসিয়েন্ট 1 এটা আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ইকুয়েশন সিস্টেমের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের সাথে আমরা চলকগুলো পাঁচটা চলক আছে তখন হচ্ছে x1 তারপর হচ্ছে x2 তারপর হচ্ছে x1 তারপর হচ্ছে x2 তারপর হচ্ছে x3 পাঁচটা আমরা যদি এই ম্যাট্রিক্সকে এই ভেক্টর দিয়ে গুণ করি তাহলে আমরা এই এই আমরা যে এখানে ইকুয়েশন কনস্ট্যান্ট সিস্টেম দেখেছি এটা বের করব অর্থাৎ এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করা হলে এটা দিবে তিনটে রো আছে পাঁচটা কলাম আছে আর এখানে পাঁচটা রো আছে একটা কলাম আছে যদি এদিকে মাল্টিপ্লাই করি 3/1 দ্বিতীয় ইকুয়েশন একটা কলাম আর ডান দিকে আমরা কি পাবো ডান দিকে হচ্ছে আমাদের এখানে 16 আছে 8 আছে 1.4 আছে তাহলে এই ইকুয়েশন সিস্টেমটা আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে দেখা যাবে চেক করি ম্যাট্রিক্স মাধ্যমে এখানে আমাদের চলক আছে পাঁচটা আর ইকুয়েশন আছে তিনটা সাধারণত একটা ইকুয়েশন সিস্টেমকে সলভ করার জন্য যতগুলো ইকুয়েশন থাকে ততগুলো চলকের প্রয়োজন এই পাঁচটা চলক থাকে পাঁচটা ইকুয়েশন থাকে ডিপেন্ডেন্ট ইকুয়েশন থাকে তাহলে ওই সিস্টেমটাকে সলভ করে পাঁচটা মান পাওয়া দুটো ইকুয়েশন থাকলে দুটো চলক থাকলে আমরা সলভ করবো দুটো চলকের মান বা তিনটা ইকুয়েশন থাকলে তিনটা চলক থাকলে সলভ করে আমরা তিনটা চলকের মান এখানে ইকুয়েশনের সংখ্যা কম চলকের সংখ্যা বেশি এখানে আমাদের তিনটা ইকুয়েশন আছে কিন্তু চলক আছে পাঁচটা মানে এটাকে যদি আমরা সলভ করি যদি আমরা সলভ করা যাবে না সলভ করতে আমাদের কি করতে হবে এই পাঁচটা চলকের মধ্যে দুটো চলকে বাদ দিতে হবে দুটো চলকে বাদ দিলে আমরা এটাকে সলভ করতে পারবো বাদ দেওয়া মানে দুটো চলকের কোএফিসিয়েন্টকে জিরো করা মানকে দুটো চলকের ভ্যালুকে জিরো করা এখান থেকে যদি x1 x2 কে জিরো ধরি তাহলে ইকুয়েশনটাকে সলভ x1 এবং x2 কে জিরো ধরলে s1 s2 s3 মান পাবো অথবা আমি যদি s1 s2 কে জিরো ধরি তাহলে আমি x1 x2 এবং s3 তিনটা চলকের মান অর্থাৎ আমি এখানে যে কোনো দুটো চলকের মানকে শূন্য ধরে অপর দুটো চলকের মান থেকে আমি বের করতে পারবো তো এখানে আমাদের যে এই ইকুয়েশনটার বা এই যে যেহেতু এটা আমাদের অরিজিনাল প্রবলেমটা যেহেতু টু ভেরিয়েবল প্রবলেম ছিল অরিজিনাল প্রবলেমটা যেটা হচ্ছে x1 x2 এটা কনস্ট্যান্ট ছিল এটা কনস্ট্যান্টকে আমরা গ্রাফ করি আমরা ক্যালকুলেশন সলিউশনে কত ক্লাস লিখেছি গ্রাফ করলে এটা একটা গ্রাফ পাওয়া তুমি একটা গ্রাফ পাওয়া গ্রাফটাকে আবার কি ড্র করি হ্যাঁ যে এখানে একটা গ্রাফ লিখেছি এটা কনস্ট্যান্ট প্লট করা হয় x1 x2 প্রথম কনস্ট্যান্ট ছিল আমাদের যে x1 16 x1 16 yeah it is x1 16 x1 16 first constant আর দ্বিতীয় কনস্ট্যান্ট ছিল x2 8 ওকে এটা হচ্ছে x2 8 সেকেন্ড কনস্ট্যান্ট আর থার্ড কনস্ট্যান্ট ছিল আমাদের x1 plus x2 2
একটা কিছু ছিল অনেক কিছু তারপর কিছু ছিল যে আমরা দিচ্ছিলাম x1 প্লাস x2 বিষয়টা হচ্ছে আমাদের x1 প্লাস 2x2 x1 x2 সমান 0 করে x1 সমান 20 আর যদি x2 সমান x1 সমান 0 হয় x2 সমান কত সমান হচ্ছে 0.0 করে আমরা এই কার্ড ইকুয়েশন থেকে লগ তাহলে আমাদের ফিজিক্যাল রিজল্ট হচ্ছে নিচে অংশ যেটা লেস দ্যান ইকুয়াল টু ঠিক তাহলে আমরা এই থেকে বলি ফিজিক্যাল রিজল্ট আর নন নেগেটিভিটি কনস্ট্যান্টের কারণে আমাদের জিরো বই আমাদের ফিজিক্যাল এই ফিজিক্যাল রিজনের মধ্যে কতগুলো কর্নার আছে জিরো একটা কর্নার অরিজিন একটা কর্নার একটা কর্নার একটা কর্নার এটা একটা কর্নার তাহলে এই পাঁচটা কর্নারের যে কোনো জায়গায় সলিউশন পাবো যে কর্নারে অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা হাইয়েস্ট সেই জায়গাতে আমরা সলিউশন পাবো সেই জায়গাতে তো আমাদের কনস্ট্যান্ট গুলোর মধ্যে ছিল এটা ছিল মিক্সিং কনস্ট্যান্ট মিক্সিং কনস্ট্যান্ট ছিল আর এটা ছিল আমাদের কাটিং কনস্ট্যান্ট আর এটা ছিল আমাদের প্যাকেজিং আমাদের যে এটা আমাদের যে আউটপুট স্পেস আউটপুট স্পেসের এই প্রত্যেকটা পয়েন্ট x1 এবং x2 দুটো মানকে ইন্ডিকেট করে x1 এবং x2 যদি আমি এখানে উৎপাদন করি এখানে আমরা x2 কে পুরোপুরি ব্যবহার করছি কেমন পুরোপুরি ব্যবহার করছি আমি x1 উৎপাদন করছি এখানে এখানে এই পয়েন্টে আমরা x1 উৎপাদন করছি 0 আর x2 উৎপাদন করছি আমি এখানে 8 আর যেহেতু আমি পুরোপুরি ব্যবহার করছি x2 কে কাটে এই x2 মানে আমাদের মিক্সিং মিক্সিং কনস্ট্যান্ট তবে পুরোপুরি ব্যবহার করার কারণে এখানে s2 এর কথা মিক্সিং কনস্ট্যান্টের সাথে s2 0 পুরোপুরি ব্যবহার করা আমি যদি এই কাটিং কনস্ট্যান্ট দিকে তাকাই কাটিং পুরোটাই অবহেলিত হয়ে যাচ্ছে তবে s1 এর মানটা কত হবে 16 হবে এটা পুরোপুরি অবহেলিত হয়ে যাচ্ছে s1 আবার s3 যেটা আর হচ্ছে আমি স্ট্রিটে যদি ব্যবহার করছি এখানে এখানে স্ত্রী আমার 12 ঘন্টা 12 ঘন্টা আমি 8 ঘন্টা ব্যবহার করছি আমার আমি 4 ঘন্টা আমার স্ল্যাক 4 ঘন্টা তাহলে এটা আমার একটা সলিউশন আমাদের সলিউশন হলো x1 0 x2 8 x2 0 x1 16 x3 4 আমি বলেছিলাম যে এই সলভ করলে যে এখানে তিনটা ইকুয়েশন আছে পাঁচটা চলক আছে সলিউশনটা বের করার জন্য আমাদের দুটো চলকের মানকে শূন্য ধরতে হবে এই যে সলিউশন পয়েন্ট যেটা এখানে দুটো চলকের মান শূন্য x1 শূন্য x2 শূন্য তাকে পজিটিভ ঠিক একইভাবে যদি এই পয়েন্ট মধ্যে বিবেচনা করি এখানে দেখা যাবে যে দুটো চলকের মান শূন্য থাকবে আর তিনটে চলকের মান পজিটিভ এখানে ঠিক তাই এখানে ঠিক তাই এখানে ঠিক তাই কিন্তু অরিজিন পয়েন্ট আসছে অরিজিন পয়েন্টে মানে x1 উৎপাদন করা হচ্ছে না x2 উৎপাদন করা হচ্ছে x1 0 x2 0 বাকি তিনটা যে স্লাইড ব্রেক আছে দেখো x1 এর সাথে যে s1 আছে সেটা 16 s2 যেটা সেটা 8 আর s3 যেটা সেটা 20 আওয়ার সাইকেল তবে মূল বিন্দুতে কোন উৎপাদন করা হয় না প্রত্যেকটা রিসোর্স স্ল্যাব s1 s2 s3 সবগুলো স্ল্যাব s1 এর 18 s2 হয় 8 s3 হয় 24 এই বিন্দু তাহলে প্রত্যেকটা বিন্দুতে দুটো চলকের মান শূন্য আর বাকি তিনটে চলকের মান পজিটিভ এই যে সলিউশন গুলো এই কর্নারের যে সলিউশন গুলো হয় এই সলিউশন গুলো হচ্ছে বা এই রিজনের যে সলিউশন গুলো হয় সেই সলিউশন ফিজিবল ফিজিবল কেন কারণ
এগুলো একটি যেন রিজনের মধ্যে অবস্থান করছে, এগুলো উৎপাদন করা সম্ভব। আর এই সলিউশন গুলো আরেকটা নাম আছে, এটা বলা হয় বেসিক সলিউশন। বেসিক সলিউশন এই জন্য বলা হয় যে আমরা যখন দুটো চলকের মান শূন্য ধরি, দুটো চলক যখন আমি বিবেচনায় আনি না, বাকি যে তিনটা চলক থাকে, ওই তিনটা চলক কি করে, তিনটা চলক এই স্পেসটা তৈরি করে। তিনটা চলক এগুলোকে, এই যে তিনটা চলকের মান শূন্য না, ওগুলোকে বলা হয় বেসিস, বেসিস ভেরিয়েবল। এই চলকগুলোর মান শূন্য না বা পজিটিভ নন জিরো যেগুলো, সেগুলো আমরা বেসিস, বেসিস ভেরিয়েবল। সেই বেসিস গুলো কি করে, এই থ্রি ডিমেনশনাল স্পেস তৈরি করে। থ্রি ডিমেনশনাল স্পেসে আমরা সলিউশনটা পাই, কেমন? তো এই জন্য এই সলিউশন থেকে বলা হয় বেসিক সলিউশন, বেসিস থেকে বেসিক সলিউশন। তো এই অঞ্চলের মধ্যে যে সলিউশন গুলো পাওয়া যাবে, সলিউশন গুলোকে বলা হয় ফিজিক্যাল সলিউশন। এবং যে তিনটা বেসিসের মাধ্যমে এই স্পেসটা তৈরি করা হয়েছে, তিনটা চলকের মান পাওয়ার জন্য, এগুলোকে বলা হয় বেসিস সলিউশন। এটা হচ্ছে ফিজিক্যাল সলিউশন এবং বেসিক সলিউশন। তার সময় থেকে বলা হয় সলিউশন গুলোকে বলা হয় বেসিক, গুলোকে বলা হয় বেসিক ফিজিক্যাল সলিউশন, বিএফএস, বেসিক ফিজিক্যাল সলিউশন। বেসিক ফিজিক্যাল সলিউশন গুলো কোথায় হয়, এই কর্নারে পাওয়া যায় সলিউশন গুলো। কর্নারে আমরা সলিউশন গুলো পাই, বলা হয় ফিজিক্যাল রিজনের মধ্যে বলে ফিজিক্যাল। এবং যেহেতু বেসিস গুলো মাধ্যমে পাওয়া যাচ্ছে, তিনটা বেসিসের মাধ্যমে তিনটা চলকের মান পাওয়া যাচ্ছে, বেসিস, বেসিক ফিজিক্যাল সলিউশন পাওয়া যাচ্ছে। এখানে আমাদের এই তিনটা চলক যুক্ত করার কারণে আমাদের সলিউশন স্পেস, সলিউশন স্পেস, সলিউশন স্পেস ফাইভ ডিমেনশনাল, আমরা পাঁচটা চলকের মান পাচ্ছি। আর আমাদের যে অরিজিনাল যে প্রক্রিয়া ছিল, সেই অরিজিনাল প্রক্রিয়ায় দুটো চলক ছিল। তবে এই অরিজিনাল সলিউশন স্পেসটাকে বলা হয় আউটপুট স্পেস। এই আউটপুট স্পেসের সাথে সলিউশন স্পেসের একটা সম্পর্ক আছে। যেমন আউটপুট স্পেস যদি বলি আমরা, এখানে এটা আউটপুট স্পেস যে সলিউশন সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 110 x2 8, এটা আউটপুট স্পেস। আর এটার সাথে করসপন্ডিং যে সলিউশন স্পেস, এটা হচ্ছে সলিউশন স্পেস, সলিউশন স্পেস। সলিউশন স্পেসের পাঁচটা চলকের মান হয় এই করসপন্ডিং হিসেবে। জিরো হচ্ছে আমাদের আউটপুট স্পেসের মান, আর এটা হচ্ছে আমাদের সলিউশন স্পেস। পাঁচটা একই হবে। এখানেও যে আউটপুট স্পেস সেটা হচ্ছে x1 সমান 0, সমান 0, আর সলিউশন হচ্ছে আউটপুট স্পেস। আর যে সলিউশন স্পেস, যেটা সলিউশন স্পেস হচ্ছে আমাদের কত, x1 0, x2 0, x1 পুরোপুরি অবহেলিত, x2 পুরোপুরি অবহেলিত, x3 পুরোপুরি অবহেলিত। এটা বলছি সলিউশন স্পেস। প্রত্যেকটা আউটপুট স্পেসের সাথে একটা করসপন্ডিং সলিউশন স্পেস, সলিউশন আমরা ফর্মুলা মান পাই, এবং স্ল্যাক যেগুলো আছে স্পন স্পেস সেগুলো আমরা সেখান থেকে পেয়ে যেতাম। এই সলিউশনটা পাওয়ার জন্য আমাদের কি করতে হয়, দুটো চলকের মানকে আমাদের শূন্য ধরতে হয়, বা এখান থেকে আউটপুট নিতে হয়। যাতে করে আমাদের তিনটা চলক থাকে, তিনটা ইকুয়েশন, তিনটা ইকুয়েশন যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমরা একটু সলভ করতে পারি ইকুয়েশন সিস্টেমে, সলভ করে তিনটা চলকের মান পেতে পারি। এবং বাকি যে দুটো চলক বেসিসের মধ্যে নাই, যেগুলো আমরা বের করে দিয়েছি, সেগুলো মান জিরো হয়। আর যেগুলো বেসিসের মধ্যে থাকে, যে তিনটা চলক আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি ইকুয়েশন সিস্টেমে, এই তিনটা চলক আমাদের সলিউশন দেয়, সলিউশন স্পেস সলিউশন দিয়ে দেয়। এটা আমাদের বেসিক আইডিয়া। এবং আমরা এক কর্নার থেকে অন্য কর্নারে যাই, যে দেখি যে কোন কর্নারে, কোন পয়েন্টে, সলিউশন পয়েন্টে আমাদের অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা হাইয়েস্ট। যে পয়েন্টে অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা হাইয়েস্ট, সেখানে আমাদের সলিউশনটা, অপটিমাল সলিউশনটা পাওয়া যায়, ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটা পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়, এটা আমরা সিমপ্লেক্স মেথডের মাধ্যমে সলিউশনে পড়বো। আমরা সিমপ্লেক্স মেথডটা শুরু করি। এবং সিমপ্লেক্স মেথড হচ্ছে এই ইকুয়েশন সিস্টেম যেটা আমরা লিখেছি, এই তিনটা ইকুয়েশন পাঁচটা চল, এই ইকুয়েশন সিস্টেমটাকে বা এই ম্যাট্রিক্সের মাধ্যমে যে লিখেছি আমরা ইকুয়েশন সিস্টেমটাকে, সেই ম্যাট্রিক্সের মাধ্যমে এই সলিউশন থেকে আমরা টেবিলের মাধ্যমে লিখে টেবিলটাকে আমরা আপডেট করবো।
পরিবর্তন করবো, পরিবর্তন করে আমরা সেখান থেকে সলিউশনটা বের করার চেষ্টা করবো। আমাদের যে টেবিলটা গঠন করা হয় ম্যাট্রিক্স থেকে, সেই টেবিলটাকে বলা হয় সিমপ্লেক্স টেবিল, সিমপ্লেক্স টেবিল। এবং এই জন্য এখান থেকে এই নামটা এসেছে সিমপ্লেক্স মেথড। আমরা প্রথম যে আমাদের ইকুয়েশন সিস্টেমের মাধ্যমে আমরা সিমপ্লেক্স টেবিল, সিমপ্লেক্স টেবিল বলে, সিমপ্লেক্স টেবিল বা টেবিল ওয়ান, প্রথম যে অরিজিনাল যে ইকুয়েশন সিস্টেম, সেখান থেকে আমরা একটা সিমপ্লেক্স টেবিল গঠন করি। সিমপ্লেক্স টেবিলে সমাধানগুলো আমরা উপরে দেখাই যে একটা হচ্ছে মানে পাই অফ ইট, তাহলে অবজেক্ট ফাংশন হচ্ছে কত সেখানে সো আমি একটা চলো x2 একটা চলো বিষয় আমরা যোগ করেছি, x2 যোগ করেছি, আমরা st যোগ করেছি, আর ডান দিকে একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট c দিয়ে আমি দিয়েছি মানগুলো কনস্ট্যান্ট। তো প্রথম ইকুয়েশনকে বলে আমরা রো 1 r0, r0 ছিল 0 প্রথম ইকুয়েশন, আমি কিন্তু r1 বলতে করেছি, অবজেক্টিভ ফাংশন থেকে আমরা r0 করছি, আর কনস্ট্যান্ট করতে আমরা 1 2 3 দিয়ে। তো প্রথম ইকুয়েশনে পাই এর যে কনস্ট্যান্ট 1, কনস্ট্যান্ট 1, এটা আমরা প্রথম ইকুয়েশন থেকে আমরা সবগুলো চলকে বাম দিকে নিয়ে আসি, কম্পিটিশন থেকে যদি আমরা সেখান থেকে প্রত্যেকটা চলকে কনস্ট্যান্ট গুলো বা কোএফিসিয়েন্ট গুলোকে আমরা নিই, এখানে পাই কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তাই সেটা 1 আর x1 এর সাথে ছিল -4, আমাদের কোএফিসিয়েন্ট সাথে ছিল এরকম ছিল, পাই কিউ ছিল যে 40 x1 -30 +30 x2, তবে এটাকে যদি সাইড চেঞ্জ করি পাই -40 x1 -30 x2 0 এইভাবে লিখতে পারি কম্পিটিশন। ফলে পাই এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, x1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -40, আর x2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -30। আর এখানে s1 s2 s3 নাই, বলে এটা কোএফিসিয়েন্ট 0, এটা কোএফিসিয়েন্ট 0, এটা কোএফিসিয়েন্ট 0, আর কনস্ট্যান্ট হচ্ছে এটা, যার মান 0। কিছু উৎপাদন করার আবার ফুল কপিলে পাওয়া যায়, এটা আমাদের অবজেক্টিভ ফাংশনের যে ইকুয়েশনটা, এটা আমরা প্রথম গ্রুপে লিখতাম 0 ধরে লিখতাম, এবং কপিচ ইকুয়েশনটার রিপ্রেজেন্টেশন সিম্পল টেবিলের প্রথম গ্রুপটা অবজেক্টিভ ফাংশনের রিপ্রেজেন্টেশন দেয়। আর তারপর আমরা আরো হচ্ছে কনস্ট্যান্ট 1 এর কনস্ট্যান্ট গুলো। তো প্রথমটা ছিল আমাদের x1 প্লাস, প্রথম কনস্ট্যান্টটা x1 প্লাস s1 ইকুয়াল টু 16, তাহলে x1 এর কোএফিসিয়েন্ট বা পাইটা নাই, কনস্ট্যান্ট পাই x1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, x2 নাই, s1 এর কোএফিসিয়েন্ট 1, s2 নাই, s3 নাই, আর হচ্ছে 16, এটা হচ্ছে প্রথম কনস্ট্যান্টটা কোএফিসিয়েন্ট গুলোকে আমরা গ্রুপে লিখতাম r1। আর দ্বিতীয় যে কনস্ট্যান্টটা আছে বা r2 দিয়ে দিচ্ছি, দ্বিতীয় কনস্ট্যান্ট ছিল x2 ইকুয়াল টু 8 ছিল, সেখানে x1 ছিল না, পাই ছিল না, x1 ছিল না, x2 কোএফিসিয়েন্ট ছিল 1, s1 ছিল না, s2 কোএফিসিয়েন্ট 1 ছিল, s3 ছিল না, এটা ছিল 8 ছিল। হচ্ছে এটা ছিল আমাদের মূলত যে x2 প্লাস s1 ইকুয়াল টু 8, দ্বিতীয় কনস্ট্যান্টটা। থার্ড কনস্ট্যান্ট হলো r3 ইকুয়াল টু হলো, সেগুলো পাই নাই, পাইটা শুধুমাত্র প্রথম অবজেক্টিভ ফাংশনে আছে। তারপরে থার্ড ইকুয়েশনে x1 x2 দুটোই আছে, আর x1 হচ্ছে x1 প্লাস 2x2, x1 এর কোএফিসিয়েন্ট 1, x2 কোএফিসিয়েন্ট 2, সেখানে s1 নাই, s2 নাই, কিন্তু s3 আছে, s3 কোএফিসিয়েন্ট 1 আছে, এবং ডান দিকে ছিল কত 24। থার্ড কনস্ট্যান্টটা, তখন থার্ড কনস্ট্যান্ট ছিল আমাদের x1 প্লাস 2x2 প্লাস s3 ইকুয়াল টু 24, এটা আমাদের থার্ড কনস্ট্যান্ট ছিল। এটা হলো আমাদের প্রথম প্রথম টেবিলটা আমাদের, কেমন? প্রথম টেবিলে আমাদের, প্রথম টেবিলে আমাদের কি দেখেন, ইনিশিয়াল সলিউশন দরকার। সাধারণত ভুল বিন্দু, হ্যাঁ, যে আমাদের এখানে বেসিস ভেরিয়েবল, বেসিস ভেরিয়েবল হলো এগুলো আমাদের বেসিসের মধ্যে আছে x1
এক্স বেসিক লেভেল গুলো হলো আমাদের এখানে S1 S2 S3 এটা থেকে বেসিক ডেরিভেশন S1 S2 আর S1 S2 S3 তিনটাই পদ্ধতি মূল বিন্দুতে S1 এর মান 16 S2 এর মান 8 এবং S3 এর মান 24 এবং দুটো চলককে আমরা কি করি মান 0 ইনপুট করি দুটো চলককে আমরা বেসিস থেকে বের করি তাহলে x1 0 এবং S2 0 তো প্রথম যে ইনিশিয়াল সলিউশন বিশেষ সলিউশন এটা হচ্ছে আমাদের বেসিস এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতো S1 এর মান 16 S2 মান হচ্ছে 8 S3 মান হচ্ছে 24 আর বাকি যে দুটো চলক আছে বা তিনটা চলক আছে সেগুলো 0 x1 0 x2 0 এবং পয়েন্ট 0 পয়েন্টটা 0 যদি একটা 4 dimensional আইডেন্টিটি ম্যাট্রিক্স নেই এটা একটা কলাম নেই এটা একটা কলাম নেই x2 একটা কলাম নেই x3 একটা কলাম নেই 4 dimensional একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এই সলিউশন হবে কি pi1 pi equal to 0 S1 equal to 16 S2 equal to 8 এবং S3 equal to 24 প্রথম ইনিশিয়াল সলিউশনে আমাদের S1 S2 S3 কোনটাই ব্যবহার করা হচ্ছে না ডক্টর স্ট্যাক করে আছে x1 উৎপাদন করছে না x2 উৎপাদন করছে x1 S2 দুটোই জিরো দেখবে আমরা বেসিস ডেরিভেটিভ বা বেসিস যে তিনটে চলক বেসিস ফর্ম করছে বা আমাদের স্পেসটা তৈরি করছে থ্রি ডাইমেনশনাল সেই বেসিসের মধ্যে x1 এবং x2 নাই কিন্তু আমরা আউট করে দিয়েছি কিন্তু মান 0 এটা হচ্ছে ইনিশিয়াল সলিউশন তাহলে কি করতে হবে এখান থেকে আমরা একটা মূল বিন্দুতে আছি আমরা 0 পয়েন্টে আছি আমরা এখান থেকে আমাদের মুভ করে আরেকটা পয়েন্টে যেতে হবে আরেকটা পয়েন্টে যেয়ে দেখবো যে সেখান থেকে বিন্দু থেকে সরে আরেকটা পয়েন্টে গেলে প্রফিট পাবে কি যদি প্রফিট পায় যদি পারে তাহলে বিন্দু থেকে এই আরেকটা পয়েন্টে যাবো যদি প্রফিট পায় না পারলে আমরা যাবো প্রফিট পারবে কিনা তার একটা ইন্ডিকেশন হচ্ছে আমাদের যে অবজেক্টিভ ফাংশন যেটা আছে প্রথম রো যেটা আছে সেই রোতে কোনো নেগেটিভ নাম্বার থাকলে তাহলে আমরা যে আমাদের বেসিক যদি পরিবর্তন করি বা একটা বেসিক ফিজিক্যাল সলিউশন থেকে একটা কর্ণ যদি আরেকটা কর্ণ হয়ে যায় তাহলে আমাদের প্রফিট বাড়বে লসার ধরে নিতে পারি কেমন যেহেতু এখানে নেগেটিভ নাম্বার আছে এখানে -48% -38 আছে সেই কারণে আমরা যদি বেসিস চেঞ্জ S1 S2 S3 আমাদের মূল বেসিস অরিজিনাল পয়েন্টে এই বেসিস থেকে যে কোনো একটা বেসিস আমরা পাইয়ে দিয়ে অন্য একটা বেসিস আনি x1 থেকে x2 আমরা আমাদের যে নতুন সলিউশনে পাওয়া যাবে নতুন সলিউশনে অপটিমাল যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা আগের চেয়ে বেশি হবে তো আমাদের অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা বাড়বে আমাদের পরবর্তী কাজ হবে কি বেসিস চেঞ্জ করা একটা চলককে পাইয়ে দিয়ে অন্য একটা চলককে আনা এখন কোনটাকে আমরা আনবো আমাদের দুটো চলক আছে x1 এবং x2 যেটাকে আমরা বাইরে লিখেছিলাম হিসেব সলিউশনে এই দুটোর মধ্যে আমরা কোনটাকে আনবো সাধারণত যে চলকের সাথে চলকের সাথে হাইয়েস্ট নেগেটিভ নাম্বার আছে এখানে আমাদের x1 এর সাথে যে নেগেটিভ নাম্বার আছে সেটা বড় 40 -40 -30 চেয়ে বড় এই জন্য আমরা কি করবো এই x1 টাকে আমরা আনবো বেসিসের মধ্যে x1 টাকে আনবো x1 টাকে আনলে কি করতে হবে আমাদের আটটা একদম দিকে তাড়াতে হবে x1 x2 এর মধ্যে যে কোনো একটা আমাদের তাড়া করবো কোনটাকে তাড়াবো যেমন এদিকে বলা হয় এই যে কলামটাকে আনবো এটাকে বলা হয় পিভট কলাম থেকে বলা হয় পিভট কলাম পিভট কলাম হয় তো আমাদের আরেকটা জিনিস লাগবে পিভট রো লাগবে রোটা বের করতে পারলে আমরা কোন একটা তাড়াবো এখান থেকে স্ট্রিট দিয়ে বুঝতে সেটা আমরা জানতে পারবো কলামটা বের করা খুব ইজি টপ রোতে যে মানটা সবচেয়ে বড় নেগেটিভ সেটার সাথে যে জলটা যুক্ত থাকে সেটাকে বলছি আমরা সে কলামটাকে বলছি আমরা পিভট কলাম সেকেন্ড কাজ হলো কি আমাদের পিভট রোটা খুঁজে বের করা রো খুঁজে বের করলে আমরা কোন S1 S2 S3 এর মধ্যে কোনটাকে দাঁড়াবো সেটা সত্যি জানতে পারবো পিভট রোটা বের করার জন্য আমরা যে টেকনিকটা ব্যবহার করি সেটা হচ্ছে মিনিমাম অফ মানটা আমরা বের করি সি আই সিআই মানে আমরা কি সিআই বলো C1 C2 C3 C4 আর এটা হচ্ছে এক্স জে হচ্ছে এই যে আমরা পুরো প্রোগ্রামটা সেট করলাম হচ্ছে
x1 x2 x3 s4 বা এই রেশিওটা বের করি, যে প্রথমটাকে আমাদের লাগে না 0 0 আছে, 0 কি 40 ভাগ 0 হবে। তো আমাদের এখানে ষোলোকে যে 1 দিয়ে ভাগ করি, এবার কলামে লিখতে ভাগ করবো, সি গুলোকে x দিয়ে ভাগ করবো, 16কে যদি 1 দিয়ে ভাগ করি পাওয়া যাবে। আর 8কে 0 শিখলে আমরা অ্যাভয়েড করবো, তখন আমাদের নন জিরো গুণ করতে হবে। আর এখন হচ্ছে আমাদের 24, 24কে আমরা 1 দিয়ে ভাগ করবো। 8কে 0 দিয়ে ভাগ করলে সেটা ইনফিনিট হয়ে যাবে, এটা 0 কোনো অসুবিধা নাই। এক্সকে যদি আমি 0 দিয়ে ভাগ করি, এটা সবচেয়ে বড় হবে, মিনিমাম হবে এটা, তাহলে এখানে সলিউশনটা হচ্ছে 24 16 এটা 24 এটা ইনফিনিট, এটা আমার সলিউশন হবে সিজে বাই এক্স কে, এটা এটা আমাদের সলিউশন, ঠিক আছে, 1/16/1। তাহলে এটা যদি সলিউশনটা হয়, তাহলে এটা হবে আমার কিবোর্ড ফর্ম, যেটা আমরা বুঝতেছিলাম। তাহলে আমরা কিবোর্ড কলাম পেয়ে গেলাম, যে এটা হাইয়েস্ট নেগেটিভ নাম্বার সেই কলামটাকে বলা হচ্ছে কিবোর্ড ফর্ম। আর যেটা কিবোর্ড রো, যেটা খুঁজে পাওয়ার জন্য আমরা কি করেছি, প্রত্যেকটা সি কে আমরা করেসপন্ডিং এই কলামের এক্স এর মান দিয়ে ভাগ করেছি, টপটাকে বাদ দিয়ে। 16কে আমরা 1 দিয়ে ভাগ করেছি, 8কে 0 দিয়ে ভাগ করে ইনফিনিটি দিলাম, 24কে 1 ভাগ করলে 24, 16 আমরা যেটা 16/1। এটির সাথে অপোজিট যে রোটা আছে এটা বলা হচ্ছে কিবোর্ড ফোর, কিবোর্ড কলাম এটা কিবোর্ড ফোর, ঠিক আছে। তো এখন আমরা বলতে পারবো যে x1 আসলে s1 s2 s3 এর মধ্যে কোনটা লেভেল, এই 1টা যেখানে আছে আমরা দেখো যে 1টা s1 s2 s3 এর মধ্যে কোথায় আছে, 1টা এখানে আছে, 1টা এখানে আছে, তার মানে এটা এখান থেকে চলে যাবে এই কলামটা। তাহলে আমাদের নেক্সট স্টেপে আমাদের কিভাবে এই এই কলামটা বা এই ভেরিয়েবলটা আউট হয়ে যাবে, চলে যাবে, তার জায়গায় কোনটা আসবে x1 কালাম, x1 হবে আমাদের নতুন বেসিস ভেরিয়েবল, বেসিসের মধ্যে x1 টা আসবে, আর s1 টা আউট হয়ে যাবে, s1 টা বেসিস থেকে চলে যাবে। অর্থাৎ সেকেন্ড সলিউশনে s1 কত হবে 0, এবং s1 0, অর্থাৎ আমরা 0 থেকে আমরা যেখানে s1 0 সেদিকে চলে যাবো, ডান দিকে যে 16 ছিল, 16 আমরা একটা যে কনস্ট্যান্ট লিখেছিলাম, সেই 0 থেকে আমরা 16 সেই পয়েন্টের দিকে চলে যাবো। আমাদের এক্সট্রিম পয়েন্ট আমরা দেখুন, আমরা এক বিসিস থেকে আরেক বিসিস যাবো, এক বিসিস সলিউশন থেকে আরেক বিসিস সলিউশনে যাবো, তখন আমরা এক কলাম থেকে আরেক কলামে যাবো, এই কাজটি সলিউশন। তাহলে আমরা আমাদের কি করতে হবে, যে আমাদের এটা একটা বড় কাজ হয়ে গেল। এখন পরবর্তী কাজ হলো, তাহলে কি করলাম, এখানে কলামটা সিলেক্ট করলাম, কিবোর্ড রোটা সিলেক্ট করলাম, রোটা সিলেক্ট করে কোন চলকটা আউট হবে, কোন চলকটা কি হবে সেটা আমরা নির্ধারণ করলাম। নির্ধারণ করার পরে পরবর্তী কাজ হলো, এখানে s1টা যেরকম 0 1 0 0 ছিল, এই কলামটা ঠিক একই রকম শেপে আনবো, অর্থাৎ এটিকে 0 করতে হবে, 1 আছে 1 না থাকলে 1 করতে হবে, এটাকে 0 আছে 0 না থাকলে 0 করতে হবে, আর এটা 1 আছে 0 করতে হবে। অর্থাৎ এই কলামটাকে এই কলামের মতো করতে হবে, কলামটা দেখতে এটা মতো লাগবে। ওইটি করার জন্য আমাদের কিছু রো অপারেশন করতে হবে, রো অপারেশন আছে, ট্রান্সফরমেশন করে আমাদের কি করতে হবে, এই কলামটাকে এই কলামের মতো দেখাতে হবে। এই যে এই কলাম থেকে কলামের মতো করতে গেলে ভিতরের সংখ্যাগুলো সব চেঞ্জ হয়ে যাবে, কেমন। এই কলাম থেকে এই কলামের মতো করার জন্য আমরা যে সেকেন্ড টেবিলটা তৈরি করবো, ফার্স্ট টেবিলের উপর বেস করে, অর্থাৎ x1 কলামটাকে আমরা s1 কলামের অনুরূপ করবো। করার জন্য আমরা যে ট্রান্সফরমেশনটা করে থাকি, সেই ট্রান্সফরমেশনটা হলো যে একটা রুল অ্যাপ্লাই করি, ট্রান্সফরমেশন রুল দিলাম, এটা হলো যদি আমি নতুন রোড আছে, আর আই প্রাইম হচ্ছে আর আই, আর আর আই প্রাইম হচ্ছে নতুন রোড, ইম্পর্টেন্ট আর আই, তখন রোড যে মানটা আছে সেটা আমরা ভাগ করবো কি হচ্ছে
ইভেন্ট অফ দ্য পিভট কলাম লিনিয়ার ভাগ করবো, করে আমরা এল দিয়ে গুণ করবো। এটা হচ্ছে ইভেন্ট অফ দ্য পিভট কলাম ইন দ্য আর জে রো। এটা হচ্ছে পিভট ইভেন্ট, সমান হচ্ছে 1 পর্যাপ্ত লেখা তোমাদের প্রথম গুণ করে সেটা আমরা নেগেটিভ নাম্বারটা নিয়ে আমরা প্রথমত নেগেটিভ নাম্বারটা নিয়ে রেসপেক্ট টু পজিটিভ নাম্বার যোগ করি, হচ্ছে আমাদের আর জে। সাধারণত এই ট্রান্সক্রিপশন অ্যাপ্লাই করা হলে এখানে এই কলামটা মানগুলো এই স্টোন কলামের মানের অনুরূপ হয়ে যায়, জিরো হয়ে যায়। ঠিক আমরা 1 দিয়ে ভাগ করবো, 1 দিয়ে ভাগ করে পরেরটা ভাগ করবো, ওটা 1 অর্থাৎ মাইনাস 40 বাই 1 প্লাস 40 মানে এখানে মাইনাস মাইনাস ইকুয়াল 1, তো প্লাস 40 বাই 1 মাইনাস 1 আর থেকে যদি আমরা ভাগ করি সাধারণত কি করব, রো যেটা এই রোটা ট্রান্সফর্ম করার জন্য আমরা সাধারণত রো যেটা সেটা ট্রান্সফর্ম করে আমরা জাস্ট এটাকে দুই দিয়ে ভাগ করি, যেটা আর এখানে আর যে করি পূর্ণাঙ্গ রোর জন্য। আর কিবোর্ড রোর জন্য আমরা কি করি, এটা আলাদা রুট দিই, পূর্ণাঙ্গ রোর জন্য আমরা এই অবস্থা অ্যাপ্লাই করি আলাদা রুট। আর কিবোর্ড রো যেটা, কিবোর্ড রো মানে এটা আমরা বের করেছি কিবোর্ড রো। কিবোর্ড রো যে রেসপন্সটা ব্যবহার করছি তাকে ইজি কিবোর্ড যদি আই বলি আমি, আর আই কত হবে মাইনাস আর আই বাই কে। শুধুমাত্র এই রোটাকে, এই রোটাকে যদি আমি কে দিয়ে ভাগ করি, মানে কিবোর্ড এলিমেন্ট দিয়ে ভাগ করি, তাহলে আমি এটা ঠিক হয়ে যাবে। এটা এই রো বলতে 1 0 আমি যদি 1 দিয়ে ভাগ করি, 1 দিয়ে ভাগ করে এটা 0 হবে, কেমন এটা 1 হবে, এটা 0 হবে, এটা 1 হবে। 1 দিয়ে ভাগ করলে মানে এটা এটাই থেকে যাবে, 1 হবে 0 হবে, এটা 0 হবে 16 হবে। ফলে সেকেন্ড টেবিলে এই রোটা অপরিবর্তিত হয়ে থাকে সেকেন্ড, কিন্তু অন্যান্য রো গুলো পরিবর্তন হয়ে যায়। যেমন ফার্স্ট রোটা কি হবে, আর 0 প্রাইম রোটা, আর 0 প্রাইম মানে হচ্ছে আমাদের যে আর জে কে দিয়ে ভাগ কর, আর যে হচ্ছে আমার মাইনাস 40 মাইনাস প্লাস 40 বাই প্লাস 40 বাই 1, তারপরে প্লাস 40 বাই 1 তার যদি 40 যোগ করি, 40 মানে এই এল মানে হচ্ছে এল হচ্ছে এটা, এই কি হচ্ছে এটা, 40 কে 1 দিয়ে ভাগ করে 40 যোগ করলে কি হবে, যে 0 হয়ে যাবে, মাইনাস প্লাস 40 মাইনাস 40 কিন্তু 0 হয়ে যাবে, কেমন। ঠিক আছে, আপনি এটাকে বলতে হবে নুন দিয়ে আমাদের এই টেবিলটাকে চেঞ্জ করতে, যদি পরিবর্তন করা হয় সেকেন্ড যে টেবিলটা পাবো আমরা, সেকেন্ড টেবিলটা ওইটা এরকম দেখা যাচ্ছে। সেকেন্ড একটা করে ক্যালকুলেশন করতে হবে, কি করে আমরা সেকেন্ড টেবিলটা পাবো, সবগুলো মান পরিবর্তন হয়ে যাবে এই ফর্মুলা অ্যাপ্লাই করে সেকেন্ড টেবিলটা তৈরি করব। সেকেন্ড টেবিলে টেবিল 2 হয়ে যাবে, আর এটা প্রাইম 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 আর যে প্রাইমটা হবে সেকেন্ড টেবিলে চেঞ্জ হওয়ার পরে যেমন এরকম দেখাবো, সেকেন্ড টেবিলটা 1 হয়ে যাবে, 0 হয়ে যাবে, মাইনাস 30 40 হয়ে যাবে, 0 0 6 করবে, ঠিক আছে। এই রুলটা অ্যাপ্লাই করলে বা এই রুলটা প্রথম রুলটা এরকম হয়ে যাবে, আর দ্বিতীয় রুলটা যেহেতু কিবোর্ড রো এটা জাস্ট আমরা ভাগ করেছি, মানে কিবোর্ড দিয়ে ইভেন্ট দিয়ে ভাগ করেছি, 0 1 0 1 0 আগে বলে 1 দিয়ে ভাগ করলে হবে, আর দুটো আমাদের 0 0 1 0 1 0 আর থিটা হবে আমাদের 0 0 2
-1 0 1 তাহলে R2 লোড। এখন আমরা আরেকটা সলিউশন, এখন আমাদের কি এই সলিউশনটা বলছি যে আমাদের যে বেসিস সেটা হচ্ছে কি x1 আছে, x2 আছে, x3 আছে, তিনটা মিলে। তো এটা x1 s1 তো নাই, s1 চলে গেছে, s2 এবং s3 সেগুলো পাই থেকে সহ নিতে পারো, পাই থেকে সহ নিলে আমাদের একটু করে পাই থেকে পাই থেকে সহ নিয়ে আমরা 4/4 মেশিন দিলে। তো আমাদের সলিউশন হচ্ছে কি, সলিউশন হচ্ছে যে আমাদের x1 হচ্ছে 16, দ্বিতীয় সলিউশন যেটা আমাদের সেকেন্ড সলিউশন যেটা আমাদের সলিউশনটা হচ্ছে আমাদের টেবিল 2 যে সলিউশনটা আছে আমরা x1 হচ্ছে আমাদের x1 হচ্ছে আমাদের x1 এর 16, x2 আমাদের বেসিসের মধ্যে নাই, 0, আর s1 তো বেসিস থেকে বাইরে করে দিয়েছি আমরা 0, s2 মান হচ্ছে 8 আর s3 মান হচ্ছে 8। তাহলে আমাদের সলিউশনে সেকেন্ড সলিউশনে কি পাচ্ছি আমরা, x1 উৎপাদন করছি স্টুডেন্ট, x2 উৎপাদন করছি না, s1 এর কোনো স্ল্যাক নাই, পুরোপুরি ব্যবহার করা হচ্ছে, s2 এটা 8 ঘন্টা স্ল্যাক আছে, বাকি আছে অবহেলিত আছে, s2 যেটা সেটা 8 ঘন্টা অবহেলিত আছে। এবং সেকেন্ড সলিউশন এখন আমরা একটা আমাদের যে ফিজিক্যাল রিজন ছিল আমাদের, আমাদের যে ফিজিক্যাল রিজন ছিল আমাদের এরপরে একটা ফিজিক্যাল রিজন 16, আমরা এখান থেকে কোথায় আসছি, আমরা এখান থেকে আমরা এই পয়েন্টে আসছি, 0 থেকে আমরা এই পয়েন্টে আসছি। এখন এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে যাবো কিনা, গেলে আমাদের কখন বাজে কিনা সেটা আমাদের দেখবো। আমরা বলেছি যে যদি অবজেক্টিভ ফাংশনে কত নেগেটিভ নাম্বার থাকে তাহলে প্রফিট বৃদ্ধির সুযোগ থাকে। এই সলিউশন আমাদের যে সেকেন্ড সলিউশন যে 100 যদি উৎপাদন করা প্রফিট হবে কত 6 পয়েন্ট, প্রফিট মধ্যে বেড়েছে। তো এখানে কত ছিল 0 আর এখানে প্রফিট কত হয়েছে আমাদের 640। এখন আমরা এই পয়েন্ট থেকে আমরা মুভ করবো কিনা, অন্য একটা পয়েন্টে যাবো, রিপোর্ট করবো আমার এখানে কোনো নেগেটিভ নাম্বার আছে কিনা। যেহেতু এখানে একটা নেগেটিভ নাম্বার আছে তাই প্রফিট বৃদ্ধির সুযোগ রয়েছে, প্রফিটটাকে এখান থেকে আরো বাড়ানো হবে। তখন আমাদের কি করতে হবে, এটাকে আমাদের আনতে হবে বেসিসের মধ্যে, নতুন সলিউশন থেকে আমাদের আনতে হবে, আনার পরে আমাদের কি করতে হবে, একটাকে বাদ দিতে হবে। আগে বাদ দিয়েছি, x1 আসবে আমাদের মূল আগের এই টেবিল 2 তে যে বেসিস ছিল x1 ছিল, s1 ছিল না, s2 ছিল এবং s3 ছিল, ঠিক আছে। এই দুটার মধ্যে থেকে কোন একটা বাদ দিতে হবে, কোন একটা বাদ দিতে হবে, আর x2 আমরা আনবো এবং বাদ দিতে হবে কোনটা বাদ দিব এটার জন্য আমরা আগের মতো করে পিভট কলাম ঠিক করতে হবে। পিভট কলামটা ইজি, যেহেতু এটা নেগেটিভ নাম্বার, হাইয়েস্ট নেগেটিভ নাম্বার, এটা পিভট কলাম হবে। এখন এখান থেকে আমাদের পিভট রোটা বের করতে হবে, একই নিয়ম যে কি করতে হবে, আমাদের সি কে x2 দিয়ে ভাগ করতে হবে, এটা বাদ দিয়ে প্রথম জোড়াটা বাদ দিয়ে 16 কে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি, 8 কে 1 দিয়ে ভাগ করলে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, এই মানটাই আমাদের কি হচ্ছে সর্বনিম্ন হচ্ছে। তাহলে এটা আমাদের কি হলো রো, আমাদের আগে থেকে দিচ্ছি হচ্ছে এটা, আর করা হচ্ছে কোনটা আমাদের পিভট করলাম, এটা আমাদের পিভট রো। তাহলে আমাদের কোন এখানে আমাদের তিনটা আছে, আমাদের বেসিসের মধ্যে x1 আছে, s2 আছে, s3 আছে, এই তিনটার মধ্যে কোনটা আমাদের তারা হবে। আমরা বলছি যদি x2 যদি আসে এর করসপন্ডিং যে 1টা আছে, এখানে 1 নাই, এখানে 1 নাই, এখানে 1 নাই, এখানে 1 নাই, এখানে একটা 1 আছে। তো আমাদের কি হবে, এই চলকটা তাড়াতে হবে, আমরা কি করবো যে x2 টাকে আমরা বেসিসের মধ্যে আনবো আর s3 টাকে আমরা বেসিস থেকে বের করে দিই, কারণ এর করসপন্ডিং 1টা এখানে আছে, বাকিগুলো তো 1 নাই, s2 তে 1 নাই, s1 ও 1 নাই, করে কিভাবে জিনিসটা করে বাকিটা বাদ দিচ্ছি আমরা। আমাদের এখান থেকে আমরা s3 থেকে আমরা এখান থেকে আউট করি, আমাদের যে থার্ড
টেবিলে যে সলিউশনটা পাবো সেখানে আমাদের যে বেসিস ভেরিয়েবল হচ্ছে কোনটা x1 x2 এবং এটা তো আগে তো দিয়েছে s3 এই তিনটা তৃতীয় সমাজে বেসিস ভেরিয়েবল এটা চলে যাচ্ছে আমাদের নতুন যে সলিউশন থার্ড এই x1 থাকছে আমাদের আগের পদ থেকে আর x2 টা আমাদের আসবে আর s3 যেটা চলে যাচ্ছে এই s2 থাকবে কিন্তু এই আমাদের সলিউশন লিখব তাহলে আমাদের ফার্স্ট আমরা কি বলেছি যে কারণ বুঝে গেলাম যে কোনটা চলে যাবে কোনটা আসছে তারপরে কাজ হলো কি যে এই যে কলামটা আসবে সে কলাম থেকে ওদের একটা ইউনিট ভেক্টর করতে হবে মানে আইডেন্টিফাই যে ভেক্টর আছে সেটা সমান করতে হবে অর্থাৎ এটা জিরো হবে এটা জিরো হবে এটা জিরো হবে এটা ওয়ান হবে যেটা চলে যাচ্ছে সিরিয়ালে চলে যাচ্ছে সেটা মতো করতে হবে x2 অর্থাৎ তারটিকে জিরো করতে হবে জিরো আছে এটি জিরো করতে হবে এটি ওয়ান করতে হবে কেন তো রোটাকে এই রোটাকে ট্রান্সফর্ম করা ইজি সেটা আমি কি করবো জাস্ট আমরা এটিকে কে দিয়ে ভাগ করবো আমি যদি টু দিয়ে ভাগ করি এটাকে টু দিয়ে ভাগ করলে ওয়ান হয়ে যাবে টু দিয়ে ভাগ করলে এটা জিরো হবে এটা জিরো হবে এটা ওয়ান হবে এটা মাইনাস হাফ হবে এটা জিরো হবে এটা হাফ হবে এটা ফোর এই রোটা ট্রান্সফর্ম করা ইজি আর বাকি রো যেগুলো আছে সেগুলোকে আমরা এই ফর্মুলা দিয়ে আমরা ট্রান্সফর্ম করলে কি হবে এটা জিরো হবে এটা জিরো হবে এটা জিরো হবে ঠিক আছে আর অন্যান্য মান যেগুলো আছে সেগুলো পরিবর্তিত হয়ে আমরা যে টেবিলটা পাবো সেটা হবে সিনট্যাক্স টেবিল 3 হবে সিনট্যাক্স টেবিল 3 যেটা পাবো আর ডাবল প্রাইম পার পার টেবিল 5 x1 x2 x1 x2 এবং ভিতরে মানগুলো হবে পাইটা ঠিক আছে x1 টা ঠিক আছে x2 টা x3 মত হয়ে যাবে ট্রান্সমিশন করার পরে আমরা যে মানগুলো পাবো ফাইভ টেবিলে এটা হবে ঠিক আছে ঠিক আছে x2 টা যেটা আসবে সেটা এখানে হয়ে যাবে 0 0 0 1 যেটা চলে যাচ্ছে সেটার মতো হয়ে যাবে আর s1 টা হয়ে যাবে 5 ট্রান্সমিশন করার পর 1 হাফ মাইনাস আর হবে এটা হবে এটা বেসিসের মধ্যে আছে 0 আমাদের S2 বেরিয়ে সেকেন্ড S3 আমাদের বেসিস থেকে বের হয়ে গেছে কারণ 0 1 1 থাকবে না 15 0 মাইনাস হাফ হাফ এবং এই মানগুলো পরিবর্তন হবে এগুলো পরিবর্তন হয়ে হবে যে 760 হয়ে যাবে ক্যালকুলেশন পরিবর্তন এই গ্রুপ দিয়ে ক্যালকুলেশন করতে হবে আমাকে 60 4 4 তাহলে আমাদের এই যে থার্ড যে টেবিলটা আমরা পেলাম টেবিলটা পেলাম এখানে আমাদের বেসিক ভেরিয়েবলগুলো কোনগুলো x1 আছে x2 আছে x3 আছে আর y আছে এগুলো আমাদের এই চারটা তো দিয়ে আমরা এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো সলিউশন আমরা এখানে পাবো প্রফিট হবে $760 তো বৃদ্ধি পেয়েছে আমি যদি এখানে আসে প্রফিটটা বৃদ্ধি হবে $760 বৃদ্ধি পেয়েছে এখানে যে সলিউশনটা প্রফিট $760 x1 এর মানটা পজিটিভ 16 x1 এর মান x1 এর যে ভ্যালু সেটা 16 কেমন x2 টা আর 0 না x2 এর মান আছে এখানে x2 এর মান কত হবে x2 এর মান হচ্ছে 4 x2 এর মান 4 আর স্ল্যাক ভেরিয়েবলস x2 যেটা আছে তার মান কত তার মান 4 অর্থাৎ যে সলিউশনটা আমরা পাবো এখানে সলিউশনটা হচ্ছে যে x1 হচ্ছে আমাদের x1 হচ্ছে আমাদের 16 তাহলে x1 উৎপাদন করা হবে x2 উৎপাদন করা হবে 4 একক আর
S1 তো আমরা 0, কিন্তু এটা আমাদের বেসিস এর মধ্যে নাই। আর S2 এটা মান হচ্ছে 4, স্ল্যাক 4 থাকে। আর S3 যেটা এটা আমাদের বেসিস এর মধ্যে নাই, এটা মান 0 হবে। 1 2 3 4 5, পাঁচটা সলিউশন পেয়ে গেছে। S1 শুরু করে উৎপাদন করা হবে, X2 পরে উৎপাদন করা হবে, S1 টা 0 হবে, S1 টা আমাদের বেসিস এর মধ্যে নাই সে কারণে। আর S2 মান হচ্ছে 4, স্ল্যাক টা 4 ঘন্টা। আর S2 যেহেতু আমাদের S3 যেহেতু বেসিস এর মধ্যে নাই, বেসিস এর মধ্যে কি হচ্ছে আমরা একটা ইউনিট ভেক্টর না, 0 1 0 0 এটা বলে চারটি আমাদের বেসিস এর মধ্যে আছে। আর যে চারটা কলাম দিয়ে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি হয়, সেই চারটা কলাম এর করেসপন্ডিং ভেরিয়েবল গুলোকে আমরা বলছি বেসিস ভেরিয়েবল, বা যেগুলো দিয়ে বেসিস তৈরি করা হচ্ছে। তো আমাদের এই পাঁচটা কলের সলিউশনের একটা প্রফিট ছিল কত, এটা প্রফিট। যেহেতু এই টপিকে আর কোনো নেগেটিভ নাম্বার নাই, সেজন্য আমরা যদি এখান থেকে অন্য কোথাও মুভ করি বা কম্পিউটার বাড়বে না, কমে যাবে। তাই এটা হচ্ছে একটা অপটিমাল সলিউশন। এখানে প্রফিটের প্রবলেমটা আসছে। এভাবে আমরা এই করতে পারি যে সিমপ্লেক্স মেথডের মাধ্যমে আমরা এক এক্সট্রিম পয়েন্ট থেকে অন্য এক্সট্রিম পয়েন্টে মুভমেন্টের মাধ্যমে আমাদের সলিউশনটা বের করতে পারি। কেমন? তো এই হলো মূলত এই কাজগুলো যদি আমরা গ্রাফিক্যালি এবং টেবিলের মাধ্যমে ব্যাখ্যা করেছি, এগুলো কম্পিউটারের মাধ্যমে সলভ করা হয় বাস্তবে। বড় 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 প্রবলেমের জন্য ছোটখাটো প্রবলেম গুলো আমরা বুঝার সুবিধার্থে সিমপ্লেক্স মেথডের মাধ্যমে সলভ। তো আমরা আপাতত আজকের আলোচনা এখানেই শেষ করছি।